পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করে পারমাণবিক শক্তিতে বলীয়ান হয়ে উঠতে হবে বাংলাদেশকে। পাশাপাশি 1971 সালের জন্য পাকিস্তান সরকার ক্ষমা না চাইলেও বাংলাদেশিদের ক্ষমা করে দিতে হবে পাকিস্তানকে, এবং ভারতকে পাল্টা দিতে পাকিস্তানি যে একমাত্র পথ, এবং এই বন্ধুত্ব রক্ষা করলে বাংলাদেশিরাই যে লাভবান হবে তা মনে করিয়ে দিয়েছেন এক ব্যক্তি, যা নিয়ে গোটা বিশ্ব রীতিমতো তোলপাড়। এই বক্তা কোনো পাড়ার দোকানে বা চায়ের দোকানে আড্ডা মারতে মারতে কথাগুলো বলেননি। বক্তা স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যিনি সাধারণ মানুষের হাততালির সামনে দাঁড়িয়ে এত সব কথা অনায়াসে সাংবাদিকদের সামনে বলে গেছেন, যা নিয়ে দুই দেশের রাজনীতি এবং কূটনীতি রীতিমতো ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, বাংলাদেশের যে প্রেস ক্লাব, সেই বাংলাদেশের ঢাকা প্রেস ক্লাবে পালিত হলো মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী, এবং দাবি করা হলো মোহাম্মদ আলী জিন্নাহকেই জাতির পিতা ঘোষণা করা হোক। সব মিলিয়ে ভারতের জন্য এই পরিস্থিতিটা যথেষ্ট অস্বস্তিদায়কও বটে। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারের প্রধান হয়েছেন মোহাম্মদ ইউনূস। এই সরকার গঠনের পিছনে আমেরিকা এবং পাকিস্তানের আইএসআই এর আঁতাত আছে বলে অনেক কূটনীতিবিদ মনে করেন। স্বয়ং শেখ হাসিনা এই অভিযোগ করেছিলেন যে সেন্ট মার্টিনস দ্বীপটি আমেরিকার হাতে তুলে না দেওয়াতেই তার সরকারকে ষড়যন্ত্র করে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বাংলাদেশের জন্য যে রকম পদক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে গ্রহণ করছেন তা বিশ্বের কাছে যথেষ্ট ভয়াবহ বলে মনে করছেন অনেকে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক গভীর থেকে গভীরতর হতে শুরু করেছে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বহু বাংলাদেশিরা মৃত্যুবরণ করেছিলেন। শেখ হাসিনা স্বয়ং 1971 সালের এই ঘটনাকে জাতীয় যে সুরক্ষা ইউনাইটেড নেশন বা জাতিসংঘের কাছে বিভিন্ন ক্ষেত্রে পেশ করেন, এবং এটিকে জেনোসাইড আখ্যা দেওয়ার চেষ্টা করেন বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু বর্তমান বাংলাদেশে সম্পূর্ণ বিপরীত কিছু ছবি উঠে এসছে। হাসিনা সরকার জামাত নামক একটি সংগঠনকে ব্যান করেছিল, যা ধর্মীয় মৌলবাদীদের সংগঠন নামে পরিচিত। মোহাম্মদ ইউনূস সরকার এই জামাতের উপর নিষেধাজ্ঞা তুলে নেন, কিন্তু পরবর্তীকালে মোহাম্মদ ইউনূস সরকারের একাধিক কর্তা ব্যক্তি এবং সেই দেশে অবস্থানকারী একাধিক অধ্যাপক পরিষ্কারভাবে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করে পারমাণবিক চুক্তি বা পারমাণবিক বোম তৈরির দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নিদান দিয়েছেন, যা নিঃসন্দেহে ভারতের কাছে অত্যন্ত অস্বস্তিকর। In order to change the Indian habitual perception, our only answer, as I feel, is nuclearization. Nuclearization does not mean that we have to be a nuclear power. Nuclearization, I mean that we have to develop a nuclear treaty with our former adversary, Pakistan. Pakistan is the most reliable, trustworthy security ally of Bangladesh. This is exactly what the Indians want us not to believe. This is exactly what Awami League wants us not to believe. But this is exactly what, Pakistanis, their herds burn out. They may not ask formally for forgiveness, but they don't want to see us become an Indian vassal. They will do anything, I can assure you, they will do anything to protect us from the Indians. মনে রাখতে হবে এই বক্তা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন, এবং ছাত্র আন্দোলনের মাথার উপরে থাকা এই ধরনের অধ্যাপকদের এ ধরনের আচরণ নিঃসন্দেহে বাংলাদেশের ছাত্রদের ব্রেন ওয়াশের পক্ষে যথেষ্ট বলে মনে করছেন একাধিক বিশেষজ্ঞ। যে পাকিস্তান সারা বিশ্বে সন্ত্রাসবাদী আক্রমণের জন্য বা সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য বিখ্যাত, সেই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করলে বাংলাদেশের যে কি পরিণতি হবে তা এক বোকা ছেলেও জানে। কিন্তু বাংলাদেশের এই অধ্যাপক দাবি করেছেন পারমাণবিক শক্তিতে বলীয়ান হওয়ার জন্য এই বাংলাদেশের জন্য প্রয়োজন পাকিস্তানের সাহায্য, যে পাকিস্তান কিছুদিন আগেও বাংলাদেশকে বিপুল পরিমাণ অস্ত্র দিয়ে কিন্তু সাহায্য করেছিল। বাংলাদেশের যদি ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এত অস্ত্র কখনো কেনেননি, কিন্তু ঠিক এক মাসের মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশ প্রায় 40,000 গুলি, 2,000 ট্যাঙ্ক
এবং 80 টন RDX ওয়্যাক্স কনসিস্টেন্সি কিন্তু কিনেছে। শুধু পাকিস্তানের সঙ্গে পারমাণবিক চুক্তি করা নয়, বাংলাদেশের ঢাকা প্রেস ক্লাবে এই প্রথম পালন করা হলো মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী এবং সেখানে দাবি করা হলো বাংলাদেশের জন্য উর্দু ভাষাকে দেশের সর্বোচ্চ ভাষার সম্মান দেওয়া হোক এবং জাতির পিতা করা হোক মোহাম্মদ আলী জিন্নাহকে। আন্দোলনকারীরা কি বলেছেন তা আমি আপনাদের অবশ্যই শোনাবো, কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশের ভাষা আন্দোলন আজ শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রতিটি দেশে কিন্তু রীতিমতো সসম্মানে পূজিত হয়। অর্থাৎ বাংলা ভাষার প্রতি আবেগ, মাতৃভাষার প্রতি আবেগ, নিঃসন্দেহে দেশ বিদেশের মানুষরাও কিন্তু এটিকে সম্মান করেন যথেষ্ট। সেই বাংলাদেশেই উর্দু ভাষাকে জায়গা দেওয়া হোক এই দাবি তুললেন কয়েকজন ব্যক্তি, তা খোদ ঢাকা প্রেস ক্লাবের মধ্যে দাঁড়িয়েই। खुशी महसूस हो रहा है जो 15-16 साल बाद हम लोग उर्दू में और यहाँ भी प्रोग्राम में शामिल हो सका। इसके लिए ये प्रोग्राम का जो आयोजन किया उनके लिए दिल से मेरे शुक्रिया और धन्यवाद है। जेहेतु हम लोग मीरपुर, मोहम्मदपुर, हमारे बाप दादा पाकिस्तान के नाम पे मारे गए, जेहेतु भारत से आके इस देश को पाकिस्तान बनाए। बेशक अगर जिन्ना साहब नहीं रहते तो एशिया महादेश में मुसलमान का कोई मुल्क ना रहता। আপনি যদি দেখেন বাংলাদেশের এই প্রথম পালিত হলো জিন্নাহর মৃত্যুবার্ষিকী এবং উর্দু কবিতা পাঠ, উর্দু গান ইত্যাদি ক্ষেত্রে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহকে কার্যত পুজো করা হলো এবং শেখ হাসিনা বা শেখ মুজিবের বদলে জিন্নাহকেই তারা বাংলাদেশের জাতির জনক বলে স্বীকৃতি দিয়েছেন কিছু ক্ষেত্রে। পাশাপাশি ঠিক দুদিন আগে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে আনসারুল বাংলার প্রধান জঙ্গিকে, যার বিরুদ্ধে সেভেন সিস্টার সহ ভারতের একাধিক প্রাণঘাতী হামলার মতো বিস্ফোরক অভিযোগ তুলেছে ভারতবর্ষ। শুধু তাই নয়, বিশ্বের 4টি দেশ আমেরিকা, ইউকে, বাংলাদেশ এবং ভারত এই জঙ্গি সংগঠনকে কিন্তু ব্যান করেছিল। সেই জঙ্গি সংগঠনের প্রধান নেতা জেল থেকে বেরিয়েই কার্যত বাংলা এবং ভারতবর্ষকে কড়া ভাষায় হুমকি দিয়েছেন। আর এখানেই প্রশ্ন উঠেছে ইউনিস সরকারের সদিচ্ছা নিয়ে। এই জঙ্গি সংগঠন আদতে আল কায়দার সঙ্গে যুক্ত, এই অভিযোগ খোদ বাংলাদেশ সরকারই বিভিন্ন ক্ষেত্রে তুলেছিলেন। আর এই জঙ্গি সংগঠনের নেতা জেল থেকে বেরিয়ে বিভিন্ন ক্ষেত্রে বলার সময় তিনি বলেছেন মোদির শাসন থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে স্বাধীনতা ঘোষণা করুক মমতা ব্যানার্জি। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রীকে তিনি বার্তা দিয়ে বলেছেন বাংলাকে স্বাধীন করুক মোদির শাসন থেকে। পরবর্তীকালে তিনি বলেছেন আমি ভারতকে সতর্ক করছি, বাংলাদেশ সিকিম বা ভুটানের মতো নয়, এই দেশ 18 কোটি মুসলমানের দেশ। যদি আপনারা বাংলাদেশের দিকে এক পা অগ্রসর হন, আমরা চীনকে বলবো তারা যেন চিকেন স্নেককে বন্ধ করে দেয় এবং আমরা সেভেন সিস্টার্সকে বলবো স্বাধীনতা আন্দোলনে যোগদান করতে। অর্থাৎ পরিষ্কারভাবে বাংলাদেশে বসে ভারত এবং বাংলাকে উস্কানি দেওয়ার এবং জঙ্গি সংগঠন চালানোর জন্য যে উস্কানিমূলক কথাবার্তা তা বলার চেষ্টা করছেন বাংলাদেশের এই প্রধান এই জঙ্গি। কিন্তু ইউনিস সরকার তাকে কেন জেল থেকে মুক্ত করলো তার ব্যাখ্যা ইউনিস সরকার ভারতবর্ষ কেন বিশ্বের কোনো দেশকেই দেয়নি। অর্থাৎ পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল অধ্যাপক, ঢাকার প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নাহর প্রতি প্রশস্তি বাক্য এবং উর্দু ভাষার প্রচলন এবং মোহাম্মদ আলী জিন্নাহকে জাতির পিতা ঘোষণা এবং বাংলাদেশের আনসারুল্লাহ বাংলার প্রধান জঙ্গিকে জেল থেকে ছাড়ার পর ভারতবর্ষ এবং বাংলার উদ্দেশ্যে এরকম হুমকি, সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই যেন ভারতের কাছে অস্বস্তিকর একটা জায়গায় পৌঁছে যাচ্ছে। মনে রাখতে হবে ভারতের সঙ্গে বাংলাদেশ যদি এই রকম আচরণ করে তা পরবর্তীকালে যুদ্ধ পরবর্তী জায়গায় যদি পৌঁছায় তাতে কিন্তু বাংলাদেশেরই ক্ষতি। পাকিস্তান সাহায্য করলেও পাকিস্তান এবং বাংলাদেশের সামরিক শক্তি মিলিয়েও যে ভারতকে ছাপাতে পারবে না তা গোটা বিশ্ব জানে। ফলে বাংলাদেশকে কিন্তু এ বিষয়ে ভীষণ মাত্রায় সতর্ক হওয়া প্রয়োজন।